মাঝরাত ঢাকার অভিজাত পুরনো এলাকা গেন্ডারিয়ার একটি প্রাচীন বাড়ি। বাতাসে ভ্যাপসা গরম আর পুরনো দেয়ালের গন্ধ। আলহাজ ইব্রাহিম চৌধুরীর বিশাল দোতলা বাড়িটা যেন রাতের অন্ধকারে একটা রহস্যময় দানবের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশে বড় বড় গাছ, যাদের পাতা চাঁদের আলো প্রায় পুরোটাই শুষে নিয়েছে। কিছুদিন ধরে এই বাড়িতে এমন সব ঘটনা ঘটছে যা পরিবারের সদস্যদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ডিটেকটিভ মায়া রহমান তখন গভীর মনোযোগে একটা পুরনো ফার্সি ক্যালিগ্রাফি দেখছিলেন তার নিজের অ্যাপার্টমেন্টে। মায়ার অ্যাপার্টমেন্টে বই আর পুরনো জিনিসের ছড়াছড়ি। তার তীক্ষ্ণ চোখ আর প্রখর বুদ্ধি তাকে অন্য গোয়েন্দাদের থেকে আলাদা করে তুলেছে। তিনি শুধু একজন গোয়েন্দা নন, ইসলামিক ইতিহাস আর দর্শন নিয়েও তার পড়াশোনা বিস্তর। যে কোনো রহস্যের গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করা তার নেশা। তার বিশ্বাস, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ফোনটা বেজে উঠতেই মায়া একটু বিরক্ত হলেন। এত রাতে সাধারণত কেউ তাকে ফোন করে না। ফোনের ওপারে পরিচিত কণ্ঠস্বর, ইন্সপেক্টর জামান। মায়া আপা ঘুমিয়ে পড়েছিলেন নাকি? জামানের কণ্ঠে উদ্বেগ। না জামান সাহেব, বলুন, এত রাতে নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়। বিষয়টা গুরুতর এবং অদ্ভুত। গেন্ডারিয়ার চৌধুরী বাড়ির নাম শুনেছেন নিশ্চয়? আলহাজ ইব্রাহিম চৌধুরীর বাড়ি। হ্যাঁ, পুরনো ব্যবসায়ী পরিবার। সেই বাড়িতে নাকি ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। জিনিসপত্র নিজে থেকেই জায়গা বদল করছে। রাতের বেলা আজীব ফিসফিসানি শোনা যায়। এমনকি বাড়ির ছোট মেয়েটা নাকি কয়েকবার একটা লম্বা ছায়ামূর্তিকে দোতলার বারান্দায় হাঁটতে দেখেছে। মায়া ভ্রু কোচকালেন। ভৌতিক উপদ্রব? আর আপনি আমাকে এর জন্য ফোন করেছেন? আপা, আমি জানি আপনি এসবে বিশ্বাস করেন না, কিন্তু বাড়ির লোকজন প্রচণ্ড ভয় পেয়েছে। চৌধুরী সাহেবের স্ত্রী হার্টের রোগী। ভয়ে তিনি প্রায় শয্যাশায়ী। স্থানীয় ইমাম দিয়ে দোয়া দুরুদও পড়ানো হয়েছে, কিন্তু উপদ্রব আরও বেড়েছে। চৌধুরী সাহেব কোনোভাবেই পুলিশ কেস করতে চান না, সম্মানহানির ভয়। তিনি একজন নির্ভরযোগ্য প্রাইভেট ইনভেস্টিগেটর খুঁজছিলেন। আমি আপনার নাম বলেছি। মায়ার কৌতূহল জেগে উঠল। মানুষের ভয় আর কুসংস্কারের পেছনে প্রায়ই কোনো না কোনো যুক্তিসঙ্গত কারণ লুকিয়ে থাকে, আর সেই কারণটা খুঁজে বের করাই তার কাজ। ঠিক আছে জামান সাহেব, আমি কাল সকালে যাব, ঠিকানাটা পাঠিয়ে দিন। পরদিন সকাল 10টা। মায়া একটা ক্রিম রঙের হিজাব আর সাধারণ সালোয়ার কামিজ পরে চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বিশাল লোহার গেট, তাতে ইসলামিক নকশা। গেট খুলে দিল বাড়ির পুরনো দারোয়ান রহমত চাচা। তার চোখে মুখেও ভয়ের ছাপ। বাড়ির ভেতরে পরিবেশটা থমথমে। আলহাজ ইব্রাহিম চৌধুরী মায়াকে বসতে দিলেন ড্রয়িং রুমে। তিনি ষাটোর্ধ্ব একজন সম্ভ্রান্ত মানুষ, কিন্তু দুশ্চিন্তায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আপনাকে জামান সাহেব পাঠিয়েছেন? চৌধুরী সাহেব শুরু করলেন। আমরা বড় বিপদে আছি মা। আমার স্ত্রী এতটাই ভয় পেয়েছেন যে তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না। মায়া শান্ত গলায় বললেন, আমি সব শুনেছি। আপনি প্রথম থেকে একটু খুলে বলুন, ঠিক কি কি ঘটছে। চৌধুরী সাহেব বলতে শুরু করলেন। প্রায় মাসখানেক ধরে এসব চলছে। প্রথমে ছোটোখাটো ঘটনা। বসেল ঘরের দামি ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, অথচ কেউ ঘরে ছিল না। তারপর চৌধুরী সাহেবের বিশেষ পড়ার ঘর থেকে তার দাদার আমলের একটা পুরনো কোরআন শরীফের রেহাল গায়েব হয়ে গেল। রাতের বেলা ছাদ থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো তার ছোট নাতনি 7 বছরের সারা কয়েকবার বারান্দায় একটা লম্বা ছায়ামূর্তিকে দোতলার বারান্দায় হাঁটতে দেখেছে। ভয়ে মেয়েটা এখন রাতে ঘুমাতে পারে না। আপনারা কি কাউকে সন্দেহ করেন? মায়ার প্রশ্ন। কাকে সন্দেহ করব মা? আমাদের পরিবারে বা চাকর বাকরদের মধ্যে এমন কেউ নেই যে এত বড় ক্ষতি করার কথা ভাবতে পারে। বাড়িতে নতুন কেউ এসেছে সম্প্রতি। মাস দুয়েক আগে আমার নাতি নাতনিদের আরবি পড়ানোর জন্য একজন শিক্ষক রেখেছি, নাম রিদওয়ান। খুব ভালো ছেলে, হাফেজ। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাচ্চাদের খুব যত্ন নেয়। মায়া সব কিছু নোট করছিলেন। তিনি পুরো বাড়িটা একবার ঘুরে দেখতে চাইলেন। দোতলায় উঠতেই একটা চাপা ভয়ের অনুভূতি মায়ার শরীর দিয়ে বয়ে গেল। বাড়িটা বিশাল আর অনেক পুরনো। লম্বা করিডোর, দুপাশে সারি সারি ঘর, দেয়াল জুড়ে পুরনো দিনের ছবি। সারা, চৌধুরী সাহেবের নাতনি, ভয়ে তার মায়ের আঁচলের তলায় লুকিয়েছিল। মায়া নরম গলায় তাকে ডাকলেন, সারা, ভয় পেও না, আমি তোমার বন্ধু। তুমি আমাকে একটু বলবে ছায়াটাকে দেখতে কেমন ছিল? মেয়েটা ভয়ে ভয়ে বলল, অনেক লম্বা, আব্বুর চেয়েও লম্বা, আর তার কোনো মুখ ছিল না। মায়া পুরো বাড়িটা খতিয়ে দেখলেন। চৌধুরী সাহেবের পড়ার ঘর,
ছাদ, বারান্দা সব কিছু। তার চোখ পড়ল চৌধুরী সাহেবের পড়ার ঘরের শেলফে। বইগুলো সুন্দর করে সাজানো, কিন্তু একটা বইয়ের কোণায় সামান্য ধুলো যেন কেউ মুছে দিয়েছে। মায়া বইটা বের করলেন। এটা ফার্সি কবি জালালউদ্দিন রুমির কবিতার বই। বইটার ভেতরে একটা চিহ্ন দেওয়া। মায়া পাতাটা খুললেন। একটা কবিতার লাইনের নিচে পেন্সিল দিয়ে হালকা দাগ দেওয়া। এই দাগটা কি আপনি দিয়েছেন? মায়া চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করলেন। চৌধুরী সাহেব অবাক হয়ে বললেন, না তো, আমি এই বই পড়ি না, এটা আমার বাবার খুব পছন্দ ছিল। মায়ার মনে হলো তিনি প্রথম সূত্র খুঁজে পেয়েছেন, কিন্তু এর অর্থ কি? মায়া চৌধুরী বাড়ি থেকে ফিরে আসলেও তার মনটা সেখানেই পড়ে রইল। ছায়ামূর্তি, জিনিসপত্র গায়েব হওয়া, ফিসফিসানি, সব কিছুই যেন একটা সাজানো নাটক। কিন্তু কে এই নাটকের পরিচালক আর কি তার উদ্দেশ্য? পরদিন মায়া আবার গেলেন চৌধুরী বাড়িতে, তবে এবার তার উদ্দেশ্য ছিল বাড়ির গঠন এবং ইতিহাস সম্পর্কে জানা। তিনি রহমত চাচার সাথে কথা বললেন, যিনি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে কাজ করেন। চাচা, এই বাড়ির কি কোনো গোপন পথ বা লুকানো ঘর আছে? রহমত চাচা একটু ভেবে বললেন, শুনেছি তো অনেক কিছুই আপা। মালিকের বাবা মানে দাদা সাহেব খুব শৌখিন মানুষ ছিলেন। তিনি নাকি মাটির নিচে একটা লাইব্রেরি বানিয়েছিলেন, কিন্তু এখন আর সেটার কোনো চিহ্ন নাই। মাটির নিচে লাইব্রেরি? মায়ার কৌতূহল আরও বাড়ল। তিনি চৌধুরী সাহেবকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। চৌধুরী সাহেব জানালেন, তিনিও ছোটবেলায় এমন একটা কথা শুনেছিলেন, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর সেই লাইব্রেরির প্রবেশপথ আর খুঁজে পাওয়া যায়নি। বলা হতো সেখানে নাকি অমূল্য সব পুরনো কিতাব আর পুঁথি ছিল। মায়া নিশ্চিন্ত করলেন তিনি রাতটা ওই বাড়িতেই কাটাবেন। চৌধুরী সাহেব প্রথমে ইতস্তত করলেও মায়ার আত্মবিশ্বাস দেখে রাজি হলেন। রাত গভীর হতেই পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। মায়া বসলেন দোতলার বারান্দার সামনের একটা ঘরে, যেখান থেকে পুরো বারান্দাটা নজরে রাখা যায়। রাত প্রায় 2টো। হঠাৎ মায়ার কানে এলো সেই অদ্ভুত ফিসফিসানির শব্দ। শব্দটা আসছে করিডোর থেকে। মায়া নিঃশব্দে দরজা খুলে উঁকি দিলেন। করিডোরের একঝা অন্ধকারে তিনি সেই ছায়ামূর্তিকে দেখলেন। সত্যিই লম্বা, প্রায় 6.5 ফুট। মূর্তিটা ধীর পায়ে হেঁটে যাচ্ছে চৌধুরী সাহেবের পড়ার ঘরের দিকে। তার হাতে সরু কিছু একটা। মায়া তার ছোট টর্চটা হাতে নিয়ে নিঃশব্দে তাকে অনুসরণ করলেন। ছায়ামূর্তিটা পড়ার ঘরে ঢুকে বইয়ের শেলফের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর শেলফের একটা নির্দিষ্ট অংশে চাপ দিতেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শেলফটা একটা দরজার মতো একপাশে সরে গেল এবং দেয়ালের ভেতরে একটা অন্ধকার সিঁড়ি নোমায়ান হলো। মায়া স্তম্ভিত হয়ে গেলেন। এটাই তাহলে সেই গোপন পথ। ছায়ামূর্তিটা ভেতরে অদৃশ্য হয়ে যাওয়ার পর মায়া কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর সাবধানে সেই পথে পা বাড়ালেন। সিঁড়িটা নেমে গেছে মাটির নিচে, স্যাঁতস্যাঁতে অন্ধকার একটা পথ। নিচে নামতেই মায়া একটা বিশাল ঘরের দেখা পেলেন। এটাই সেই কিংবদন্তির লাইব্রেরি। চারদিকে সারি সারি পুরনো বই আর পুঁথি, ধুলোর পুরো আস্তরণ। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার উপর একটা পুঁথি খোলা। পুঁথিটার উপর ঝুঁকে পড়ে কিছু একটা পড়ছে সেই ছায়ামূর্তি, যার পরনে লম্বা কালো জোব্বা। মায়া তার টর্চটা জ্বালাতেই মূর্তিটা চমকে উঠল। সে মুখ ঘুরিয়ে তাকাতেই মায়া দেখলেন এটা কোনো ছায়ামূর্তি নয়, একজন জলযন্ত্র মানুষ। আর সেই মানুষটি হলো বাড়ির আরবি শিক্ষক রিদওয়ান। রিদওয়ান মায়াকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার হাত থেকে পুঁথিটা পড়ে গেল। আপনি? রিদওয়ানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, সব নাটক তাহলে আপনারই সাজানো রিদওয়ান সাহেব? কেন করছিলেন এসব? রিদওয়ানের চেহারাটা বদলে গেল। ভয়ের জায়গায় ফুটে উঠল ঘৃণা আর প্রতিশোধের আগুন। নাটক তো করতেই হবে, হিসিসে গলায় বলল সে। এই বাড়ি আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই বাড়ির প্রতিটি ইট আমার পূর্বপুরুষের রক্তে গড়া। রিদওয়ান বলতে শুরু করলো তার পরিবারের ইতিহাস। প্রায় 100 বছর আগে এই বাড়ির মালিক ছিলেন তার প্রপিতামহ, কিন্তু ইব্রাহিম চৌধুরীর দাদা ছলচাতুরি করে সেই বাড়ি আর তার সাথে থাকা এক অমূল্য সম্পদ হাতিয়ে নেন। সেই সম্পদ হলো একটি অমূল্য পুঁথি, যাতে 1000 বছর আগের এক মুসলিম বিজ্ঞানীর আবিষ্কারের সংকেত লেখা আছে। সেই আবিষ্কারের মূল্য আজকের দিনে 1000 কোটি টাকারও বেশি। আমার বাবা সারা জীবন এই পুঁথিটা খুঁজেছেন, কিন্তু পারেননি। আমি আরবি শিক্ষকের পরিচয়ে এই বাড়িতে ঢুকেছি শুধু এটারই খোঁজে। আমি জানতাম এই লাইব্রেরিটা এখানেই কোথাও আছে। আর ভয় দেখানোর কারণ? মায়ের প্রশ্ন। আমি চেয়েছিলাম বাড়ির সবাই ভয়ে বাড়ি ছেড়ে চলে যাক, যাতে আমি শান্তিতে আমার কাজ করতে পারি। আমি কোরআনের রেহাল সরিয়েছিলাম, কারণ তার নিচে এই গোপন পথের নকশার একটা অংশ ছিল। রুমির কবিতার বইয়ের সেই দাগটাও আমারই দেওয়া। ওই কবিতার মধ্যেই এই শেলফটা খোলার সংকেত ছিল। হঠাৎ রিদওয়ান এক লাফ দিয়ে মায়ের দিকে তেড়ে এলো। তার চোখে খুনের নেশা। আপনি সব জেনে গেছেন, আপনাকে আমি বাঁচতে দেব না। মায়া প্রস্তুত ছিলেন,
তিনি দ্রুত একপাশে সরে গিয়ে রিদওয়ানের পায়ে আঘাত করলেন। রিদওয়ান টাল সামলাতে না পেরে বইয়ের র্যাকের উপর গিয়ে পড়ল। ঝনঝন শব্দে কয়েকটা পুরনো কাচের জিনিস ভেঙে গেল। কিন্তু রিদওয়ানও কম যায় না। সে উঠে দাঁড়িয়ে একটা পুরনো তরোয়াল হাতে নিল, যা দেয়ালের সাথে সাজানো ছিল। মায়ার কাছে কোনো অস্ত্র ছিল না, তিনি শুধু আত্মরক্ষা কৌশল জানতেন। আপনার মতো একজন ধার্মিক মানুষের এই রূপ আমি আশা করিনি, রিদওয়ান, মায়া শান্তভাবে বললেন। ধর্ম ধর্ম দিয়েই তো আপনার মতো মানুষকে ধোঁকা দেওয়া সহজ। রিদওয়ান তরোয়াল নিয়ে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে উপর থেকে ভেসে এলো চৌধুরী সাহেব আর ইন্সপেক্টর জামানের গলার আওয়াজ। মায়া আসার আগেই জামানকে ফোন করে সব জানিয়ে রেখেছিলেন এবং তাকে কাছে থাকতে বলেছিলেন। রিদওয়ানের চিৎকারেই তারা গোপন পথের সন্ধান পেয়ে গেছেন। পুলিশ দেখে রিদওয়ান পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ধরা পড়ার আগে সে মায়ার দিকে তাকিয়ে বলল, পুঁথিটা অভিশপ্ত, এটা যে পাবে তার বিনাশ নিশ্চিত। রিদওয়ান গ্রেফতার হওয়ার পর চৌধুরী বাড়িতে স্বস্তি ফিরে এলো। সবাই মায়ার বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগলো, কিন্তু মায়ার মনে শান্তি ছিল না। রিদওয়ানের শেষ কথাটা তার কানে বাজছিল, পুঁথিটা অভিশপ্ত। তিনি পুঁথিটা হাতে তুলে নিলেন। চামড়ার বাধায় পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে। তাতে দুর্বোধ্য ভাষায় সাংকেতিক চিহ্ন দিয়ে কী সব লেখা। এটা কোনো সাধারণ পুঁথি নয়, তা দেখেই বোঝা যায়। চৌধুরী সাহেব জানালেন তিনি এই পুঁথির কথা কিছুই জানতেন না। তিনি মায়াকে এর রহস্য ভেদ করার জন্য অনুরোধ করলেন। মায়া পুঁথিটা নিয়ে তার অ্যাপার্টমেন্টে ফিরে এলেন। কয়েক দিন আর কয়েক রাত ধরে তিনি এর পাঠোদ্ধারের চেষ্টা করলেন। তিনি বিভিন্ন ইসলামিক ইতিহাসবিদ এবং ভাষা বিশেষজ্ঞের সাথে কথা বললেন। অবশেষে তিনি জানতে পারলেন এই পুঁথিতে বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আল জাজারির একটি হারিয়ে যাওয়া নকশার বর্ণনা আছে। নকশাটি একটি স্বয়ংক্রিয় যন্ত্রের, যা সৌরশক্তি ব্যবহার করে পানি পরিশোধন করতে পারত। 1000 বছর আগে এমন প্রযুক্তি ছিল এক অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু পুঁথির শেষ পাতায় লেখা ছিল এক সতর্কবাণী। জ্ঞানের লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। যে এই জ্ঞানকে ক্ষমতার জন্য ব্যবহার করবে, তার ওপর আল্লাহর গজব নেমে আসবে। মায়া বুঝতে পারলেন রিদওয়ান এই প্রযুক্তি ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করতে চেয়েছিল, যা তাকে অন্ধ করে দিয়েছিল। এটাই ছিল তার অভিশাপ। কয়েকদিন পর মায়া চৌধুরী সাহেবকে ফোন করে সবটা জানালেন। তিনি পরামর্শ দিলেন, এই পুঁথি কোনো লোভী মানুষের হাতে পড়া উচিত নয়। এর সঠিক জায়গা হলো কোনো জাদুঘর বা গবেষণা প্রতিষ্ঠান, যেখানে এর জ্ঞান মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। চৌধুরী সাহেব মায়ার কথায় রাজি হলেন। তিনি পুঁথিটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সব কিছু মিটে যাওয়ার 1 সপ্তাহ পর মায়া তার অ্যাপার্টমেন্টে বসে 1 কাপ চা খাচ্ছিলেন। তার সামনে টেবিলে রাখা রুমির সেই কবিতার বইটি, যা তিনি চৌধুরী সাহেবের কাছ থেকে চেয়ে এনেছিলেন। তিনি সেই দাগ দেওয়া পাতাটা খুললেন। কবিতাটির অর্থ ছিল, সত্যের দরজা তাদের জন্যই খোলে যারা জ্ঞানের আলোয় নিজের অন্তরকে আলোকিত করে, ভয় দিয়ে নয়। মায়া মৃদু হাসলেন। তার মনে হলো প্রতিটি রহস্যের সমাধান শুধু বুদ্ধি দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন বিশ্বাস এবং সত্যের প্রতি অবিচল আস্থা। তিনি আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করলেন। আরও একটি রহস্যের জট খুলেছে, আরও একবার সত্যের জয় হয়েছে। কিন্তু তিনি জানতেন এই শহরের অন্ধকারের আনাচে কানাচে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য ভেদ করার জন্য ডিটেকটিভ মায়া রহমান সব সময় প্রস্তুত। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।